এই বিয়ে আমি মানি না। নিজের সদ্য বিবাহিতা স্বামীর মুখ থেকে এমন রুদ কথা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সায়রা। পুরো নাম মেহেরজাবিন সায়রা। আজই শাহরিয়া বাড়ির বড় ছেলে আভা শাহরিয়ার সাথে তার বিয়ে হয়েছে। সায়রাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আভা আবারও চিৎকার করে উঠল, কে বিয়ে করেছে আমাকে? টাকার জন্য? আরে টাকা লাগে তো আমাকে বলতে পারতে। বলে আলমারি থেকে একটা চেক বই বের করে খসখস করে সই করে দিল। 10 লাখ টাকার একটি চেক সায়রার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও 10 লাখ টাকার, আর আমার জীবন থেকে বিদায় হও। তোমাকে আমি কোনোদিন স্ত্রীর অধিকার দেব না। এই টাকার জন্যই তো বিয়েটা করেছো, তাই না? আমাকে না চিনে না জেনে যখনই শুনলে বড়লোকের ছেলে, অমনি বিয়েতে রাজি হয়ে গেলে। চেকটার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো সায়রা। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে আরাবের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে বলল, 10 লাখ বা একটা মেয়ের দাম আপনাদের কাছে এতটাই সস্তা? নিজের ইচ্ছের বিয়ে করলেন, আবার ইচ্ছে হলো তো 10 লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলেন জীবন থেকে চলে যেতে। আসলে আপনাদের মতো কাপুরুষদের কাছ থেকে এর চেয়েও বেশি আর কি বা আশা করা যায়? কাপুরুষ শব্দটা শুনে আরাবের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁত চেপে সায়রার দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাকে কেন, কোন সাহসে কাপুরুষ বলছো? কাপুরুষকে কাপুরুষ বলবো না তো কি বলবো? আপনার গলা কি কেউ ছুরি ধরেছিল আমাকে বিয়ে করতে? বিয়ের আগে কেন বলনি যে আপনার এই বিয়েতে আপত্তি আছে? কেন আমার জীবনটা নষ্ট করলেন? আমার কি দোষ ছিল? বাবার কথা বিশ্বাস করে বিয়ে করাটাই কি আমার একমাত্র অপরাধ? একটু থেমে সায়রা আবারও বলতে শুরু করলো, শুনুন মিস্টার আলাপ শাহরিয়ান, আপনি আমাকে বউ হিসেবে মানতে পারেন না সেটা আপনার সমস্যা, আমার নয়। আর আমার থেকে মুক্তি যদি সত্যি চান, তবে যেমন বাবা মায়ের বাধ্য সন্তান সে যে বিয়ে করেছে ঠিক সেভাবে তাদের সাথে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করুন। আপনার মতো লোকের সাথে সংসার করা বিন্দুমাত্র ইচ্ছে আমারও নেই। যেই লোক নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাবা মায়ের চাপে বিয়ে করে আর বাসর রাতে বলে, মানি না তোমার মেরু দণ্ডহীন মানুষের সাথে পথ চলা অসম্ভব। আরাপ অবাক হয়ে দেখছে 19 বছরের একটা মেয়ে কিভাবে তার চোখের দিকে তাকিয়ে এতটা তেজ নিয়ে কথা বলছে। আরাপ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে সায়রা বলে উঠল, শুনুন, আপনার যদি আমার সাথে একই রুমে থাকতে সমস্যা হয় তবে আমার জন্য আলাদা রুমের ব্যবস্থা করুন, নয়তো নিজে এই রুমে থেকে বেরিয়ে যান। বলে লাকেজ থেকে নিজের কাপড় নিয়ে সায়রা ওয়াশরুমে চলে গেল। আরাপ রক্তবর্ণ চোখে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করে বলল, এই মেয়ে এত সাহস, আমাকে আমারই রুম থেকে বের হতে বলেছো? বাবা যদি আমাকে ব্ল্যাকমেইল না করতো তবে কোনোদিন এই মেয়েকে আমি বিয়ে করতাম না। এদিকে রুমের ভেতরে যে তেজ সায়রা দেখেছিল শাওয়ারের নিচে বসতেই তার জলের মতো গলে চোখ দিয়ে বেরিয়ে এলো। ঝর্ণার পানির সাথে মিশে একাকার হয়ে গেল তার চোখের জল। সায়রা ডুকরে কেঁদে উঠে মনে মনে তার বাবাকে বলল, আম্মু, তোমাকে বিশ্বাস করেই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু সৎ মায়ের কথায় আমাকে বিদায় করার জন্য তুমি এতটাই মরিয়া হয়েছিল যে একবারও খোঁজ নিলে না যে ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি কিনা। মা মারা যাওয়ার পর তুমি সত্যি খুব বদলে গেছো আব্বু। তোমার কাছে এখন তোমার নতুন স্ত্রী আর তার মেয়ে সব, আমি কেউ না। অনেকক্ষণ কান্না করার পর নিজেকে কিছুটা শান্ত করেই বাইরে এলো সায়রা। দেখলো আরাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সায়রা আর কোনো কথা না বাড়িয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। সারাদিনের মানসিক ও শারীরিক ক্লান্তিতে দ্রুত তার চোখে ঘুম নেমে এলো। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের অন্ধকারে আকাশ দিকে তাকিয়ে তখন গম্ভীর ভাবনায় ডুবে আছে আরাপ। সায়রার কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধছে। সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যি কাপুরুষ? রাগের মাথায় কি মেয়েটাকে একটু বেশি বলে ফেললাম? এখানে ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমাকে চিনতও না। কিন্তু আমি বা কি করতাম? নিজের স্বপ্ন বাঁচাতে বাবার ব্ল্যাকমেইলের কাছে হার মেনে বিয়েটা করতে বাধ্য হয়েছি।
রাতে সে ঝড়ে হওয়ার পর প্রকৃতি যেন আজ একটু অদ্ভুত প্রশান্তি নিয়ে হাজির হয়েছে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশে মৃদু লাভা আভা। ধানমন্ডির এই আভিজাত এলাকাটি দিনের বেলায় ব্যস্ত থাকলে শেষ রাতে এক মায়াবী নিস্তব্ধতা ডুবে থাকে। জানালায় ভারী পর্দা ভেদ করে ভোরের স্নিগ্ধ আলোয় সায়রার মুখে এসে পড়ল। ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে কাছের মসজিদ থেকে। সেই পবিত্র সুর কানে যেতে সায়রার তন্দ্রা ছুটে গেল। চোখ মেলাতে তাকালো, রাতের দুঃসহ স্মৃতিগুলো এক মুহূর্তের জন্য মনে কোণে ভেসে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই ব্যালকনি দিয়ে আসা এক ঝলক ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। শাহরিয়া ভিলার এই রুমটি বেশ বড়। ব্যালকনি দিয়ে বাইরে তাকালে দেখা যায় সারিবদ্ধ কৃষ্ণচূড়া আর রাঙাচূড়া গাছ, যাদের পাতার ভোরে শিশির বিন্দু মুক্তোর মতো চিকচিক করছে। বাগানে হাসনা হেনা ঘ্রাণ তখনও বাতাসে হালকাভাবে মিশে আছে। দূরে লোকের পারে দু একজন প্রাণবন্তকারী পায়ের শব্দ ছাড়া আর কোনো শোরগোল নেই। সায়রা উঁচু করার জন্য পা বাড়ালো। এই নতুন বাড়ি, অপরিচিত পরিবেশ আর পাশে থাকা মানুষটার চরম অবহেলা সব মিলে এক গম্ভীর অনিশ্চয়তা তাকে ঘিরে ধরলেও ভোরের এই নির্মাণ পরিবেশ আর আজানের ধ্বনি তার মনে এক অজানা শক্তি সঞ্চয় করলো। সে জানে এই কঠিন পাথরে তাকে একাই লড়তে হবে, আর সেই লড়াইয়ের শক্তি সে কেবল উপরওয়ালার কাছেই প্রার্থনা করতে পারে। আরাব তখনও সোফায় বেঘরে ঘুমাচ্ছে। তার সেই রুক্ষ মুখশ্রী এখন ঘুমের ঘরে বেশ শান্ত। সায়রা এক পলক তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজ বিছিয়ে দিল। বাইরে আকাশ তখন সূর্য ওঠার প্রস্তুতি চলেছে, আর সায়রার মনে চলেছে এক নতুন যুদ্ধের প্রস্তুতি। নামাজ শেষ করে মোনাজাত ছেড়ে সায়রা জায়নামাজ ভাঁজ করে গুছিয়ে রাখলো। এরপর পবিত্র কুরআন শরীফ নিয়ে এসে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিটা বেশ বড়, প্রায় একটা ছোটখাটো ছাদের মতো। এক পাশে একটি আরামদায়ক দোতলা, অন্য পাশে একটি টি টেবিল ও দুটো বেতের চেয়ার। টেবিলের পাশে রাখা একটি সোফায় বসে সায়রা কুরআন তেলাওয়াত শুরু করলো। কিছুক্ষণ পর আরাবের ঘুমটা একটু পাতলা হয়ে এলো। আধো ঘুমের ঘরে সে শুনতে পেল একটি সুমধুর ও স্নিগ্ধ নারীর কণ্ঠ তিলাওয়াত। কণ্ঠটি এতটাই মিষ্টি যে আরাব মুগ্ধ হয়ে চেয়ে মেলে বসলো। অবচেতনে মনে যে সুর অনুসরণ করে ধীরে পায়ে ব্যালকনি দরজার দিকে এগিয়ে গেল। সামনে তাকিয়ে আরাব এক অপূর্ব দৃশ্যের মুখোমুখি হলো। সায়রা তার ওড়নাটা গোল করে মাথা পেঁচিয়ে জড়িয়ে রেখেছে। ভোরের হালকা রোদ তার উজ্জ্বল শ্যামলা গালের রং যেন সোনালি আভায় চিকচিক করেছে। নিচু হয়ে কুরআন পড়ার কারণে তার বড় বড় ডাগর চোখের দৃষ্টি এখন পাতায় নিবদ্ধ। খাড়া বালিশের মতো নাক আর শিউলি ফুলের পাপড়ির মতো নরম ঠোঁট দুটো তিলাওয়াতের সাথে সাথে আলতো করে নেড়েছে। সকালের ফুলে থাকা কোনো স্নিগ্ধ ফুলের মতো পবিত্র লাগছে সায়রাকে। আরাব আনমনে বিড়বিড় করে বলে উঠল, মাশাল্লাহ। পর মুহূর্তে নিজেকে এভাবে সায়রার দিকে তাকিয়ে থাকতে দেখে সুপ্ত ইগো জেগে উঠল। মনে মনে নিজেকে ধমক দিল, ছি আরাব, তুই এই মেয়েটাকে দিকে এভাবে তাকিয়ে আছিস? আর এক মুহূর্তে না দাঁড়িয়ে সে গট গট করে ভেতরে ঢুকে ওয়াশরুমে চলে গেল। দরজা বন্ধ হওয়া জোরালো আওয়াজে সায়রা তিলাওয়াত থেমে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে পড়া শেষ করে কুরআন শরীফ যথাস্থানে রাখলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা গুছিয়ে সে রুম থেকে বের হয়ে সে ধীরে পায়ে নিচে নামতে লাগলো। নিচের লিভিং রুমের সোফায় বসে নিউজ পেপার পড়েছিলেন আহসান শাহরিয়ান, আরাবের বাবা। সায়রকে সিঁড়ি দিয়ে নামতে দেখে তিনি হাসি মুখে তার কাছে ডাকলেন। সায়রার কাছে গিয়ে বিনীতভাবে সামলান করলেন। সালামের উত্তর দিয়ে আহসান সাহেবের পাশে সোফায় তাকে বসতে ইশারা করলেন। সায়রা বসলো। তিনি পরম মমতায় সায়রার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে সায়রা মা? এই নতুন বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আহসান সাহেবের কথা শুনে সায়রার মনে কাল রাতে সে বিষাক্ত স্মৃতিগুলো ভেসে উঠল। তবুও বিষণ্ণতার আড়াল করে মুখে একটি মিষ্টি হাসি টেনে সে সোজা জবাব দিল, না আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না। সায়রার মুখের আঙ্কেল ডাক শুনে আহসান সাহেবের ভ্রু কুঁচকে গেল। তিনি কিছুটা অভিমানের স্বরে বলেন, সায়রা মা, তুমি কি আমাদের এখনো নিজের মানুষ ভাবতে পারছো না? সায়রা অপ্রস্তুত হয়ে বলল, এমা না আঙ্কেল, এমন হবে কেন? তাহলে আঙ্কেল ডাকছো কেন? এই ডাকটা শুনলে নিজেকে
খুব পর মনে হয়। তুমি আমাকে বাবা বলে ডাকবে। আজ থেকে তুমি আমার ছেলের বউ নয়, বরং আমার আরেকটা মেয়ে, বুঝেছো? আহসান সাহেবের এই অকৃত্রিম ভালোবাসা সায়রার মন ছুঁয়ে গেল। সে সলজ্জ হেসে বলল, আচ্ছা, আমি তোমাকে আব্বু বলেই ডাকবো, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আছে। তুমি আমাকে তুমি না বলে তুই করেই বলবেন, ঠিক আছে? আহসান সাহেব হো হো করে হেসে উঠলেন। সায়রা চিবুক ছুঁয়ে আদর করে বললেন, আচ্ছা মা, ঠিক আছে, এখন থেকে তুই সই। আহসান সাহেবের সাথে কথা শেষ করে সায়রা রান্নাঘরের দিকে পা বাড়ালো। সেখানে তার শাশুড়ি শারমিন সাহেবের সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত ছিলেন। সায়রা কিচেনে ঢুকে খুব মৃদু স্বরে বলেন, আন্টি, আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? মিষ্টি কণ্ঠ শুনে শারমিন বেগম পেছনে ফিরে দেখলেন তার নতুন সায়রার সামনে এসে দাঁড়ালেন। সায়রা চিবুক ছুঁয়ে পরম মমতায় বলেন, শোনো মেয়ে কথা, আন্টিকে আজ থেকে আমি তোমার মা, বুঝেছো? আমাকে আম্মু বলে ডাকবে। শাশুড়ি এমন মাতৃসুলভ কথা শুনে সায়রার আবেগপ্রাণ হয়ে পড়ল। সে চোখের জল নিয়ে কিছুটা ধরা গলায় জিজ্ঞেস করলো, সত্যি আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারবো? শারমিন বেগম পরম মমতায় সায়রার গাল ধরে বলেন, শোনো মেয়ে কথা, মেয়ে মাকে মা ডাকবে না তো আর কাকে ডাকবে? কিন্তু তোর চোখে কেন মা? সায়রার চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে স্নান হাসলো। তারপর বলল, মানুষ যখন না চাইতে অনেক বড় কোনো প্রান্তিক খুঁজে পায়, তখন তার চোখ দিয়ে এমনই সুখের অশ্রু ঝরে। আম্মু মারা যাওয়ার পর কেউ আমাকে এভাবে ভালোবাসে মাথায় হাত বুলিয়ে দিতে মা বলে ডাকতে বলেনি। এটাই তো সুখের কান্না আম্মু। সায়রার কথাগুলো শুনে শারমিন বেগমের বুকটা হু হু করে উঠল। তিনি এক মুহূর্তে দেরি না করে সায়রাকে বুকে জড়িয়ে নিলেন, পিঠে হাত বুলিয়ে বলতে লাগলেন, আর কাঁদতে হবে না মা, আমার মামনিকে আমি আছি তো। এই বাড়িতে কেউ যদি তোমাকে কিছু বলে, শুধু একবার আমাকে জানাবি, তোকে একেবারে পিটিয়ে সোজা করে দেব। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক চঞ্চল মেয়ালি কণ্ঠ ভেসে হলো, ওরে বাবা, এখন এক মেয়েকে পেয়ে গেছো বলে আবার অন্য মেয়েকে ভুলে যেন না কিন্তু আম্মু। সায়রা আর শারমিন বেগম দুজনেই তাকিয়ে দেখলো আরিশা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। আরিশাকে দেখে সায়রাও অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি কিভাবে? আরিশা সায়রার দিকে এগিয়ে গিয়ে মজা করে বলল, আমি স্বপ্ন দেখলাম তুই আমার আম্মুকে নিজের আম্মু বানিয়ে ফেলেছিস, আর আম্মু তোর কথা শুনে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। তাই ভয় পেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মুর কাছে আসছিলাম। এসে দেখি সত্যি সত্যি তুই আম্মুকে নিজের করে নিয়েছিস। আরিশার কথা শুনে শারমিন শাহরিয়ার মেয়ের কান ধরে আদুরে গলায় বলল, তবে রে, এখন তুই থেকে আমার মেয়েকেও হিংসে করা শুরু করেছিস? হিংসে করবো না তো কি? তুমি তোমার পুত্রবধূকে পেয়ে নিজের মেয়েকেই ভুলে যাচ্ছ, হিংসে তো হবেই। আরিশার অভিমানী সুরে বলল, তারপর সায়রার দিকে তাকিয়ে যোগ করলো, আর তুই কিভাবে পারলি শাশুড়িকে পেয়ে তোর বেস্ট ফ্রেন্ডকে ভুলে যেতে? এখন তো আবার আমি তোর একমাত্র ননদ। মানুষের মুখে শুনেছিলাম শাশুড়ি আর বৌমা সারাক্ষণ ঝগড়া করে। আমি ভেবেছিলাম আমার আম্মু আর ভাবি যখন ঝগড়া করবে, তখন আমি ভালো ননদ সেজে মাঝখানে গিয়ে মিটমাট করে দেব। কিন্তু এখন তো দেখছি শাশুড়ি বৌমা এই অতীত পরিণতিতে আমি। এরপর আরিশা দুজনের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমাদের দুজনের কারণে আমার মনের ইচ্ছেটা অপূর্ণ থেকেই গেল। আল্লাহ তোমাদের মাফ করবেন। আমার ভাবি ঝগড়া দেখব সব মাটি হয়ে গেল। আরিশের কথা শুনে শারমিন, শাহেরি এবং সায়রা দুজনে হেসে ফেলল। হাসতে হাসতে শারমিন শাহেরিয়া বললেন, তোরা দুজনে আমার মেয়ে, একজনকে গর্ভে ধারণ করে পৃথিবীতে আলো দেখিয়েছি, আর অন্যজনকে আল্লাহ আমার ঘরে রহমত হিসেবে পাঠিয়েছে। মেয়ে হোক বা পুত্রবধূ, তোমাদের প্রতি আমার ভালোবাসা সবসময় একসাথে গাঁথা থাকবে। তোরা দুজন সবসময় আমার ঘর আলো করে রাখবি। বাইরের মানুষ যখন তোদের দেখবে, তারা যেন মনে করে তোরা দুই বোন। নাস্তার টেবিলে বসে সবাই নাস্তা করছে,
পাশে দাঁড়িয়ে আছে সায়রা। শারমিন সাহেরি অনেকবার বলেছে সায়রা যেন সবার সাথে বসে নাস্তা করে নেয়, কিন্তু সায়রা কিছুতেই তাকে ফেলে নাস্তা করবে না। ঠিক তখনই সায়রার দৃষ্টি স্থির হলো সিঁড়ির দিকে। তার চোখের পলক যেন থমকে গেল। আরাপ সিঁড়ি দিয়ে নামছে, মনে হচ্ছে পুরো ড্রয়িং রুম আলোয় যেন ওর উপরে এসে থুতু হয়েছে। ওর গায়ের উজ্জ্বল শ্যামলা রঙের রোদে ওরা তামাটে আভার মতো এক ধরনের আভিজাত্য। ফিটফাট পোশাকের নিচে বলিষ্ঠ দেহ আর চওড়া কাঁধর পুরুষালী ব্যক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ওর মুখের গড়নে এক অদ্ভুত আভিজাত রুচির ছাপ। তীক্ষ্ণ চিবতার সুগঠিত জলাইট চেহারায় এক ধরনের গম্ভীর্য ফুটে তুলেছে। পরিপাটি করে জেল দিয়ে সেট করা চুল আর গভীর কালো চোখের মনি যেন কথা না বলেও অনেক কিছু বলে যাচ্ছে। ওর ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখা, যা বলিয়ে দিচ্ছে ভেতরে কোনো এক দৃঢ় সংকল্প বা গম্ভীর্য। প্রতিটি পদক্ষেপে যেন আত্মবিশ্বাস আছে, তেমন মুখে আছে এক শান্ত কিন্তু অভিব্যক্তি। আরবের পুরো আবয়ন অভিজাত্যের মেশানো এক বলিষ্ঠ পুরুষের ফুটে উঠেছে। সায়রা দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল, যেন লোক এই বিয়েটা মানতে চায় না। তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। আরাব এসে চেয়ার টেনে বসলো। শারমিন শাহরিয়ার ছেলেকে নাস্তা পরিবেশন করে দিল। আরাব এবারও ওদিক ওদিক না তাকিয়ে চুপচাপ নাস্তা খেতে শুরু করলো। খেতে খেতেই আহসান শাহরিয়ার ছেলেকে উদ্দেশ্য করে বলেন, কাল থেকে তুমি ভার্সিটি জয়েন করেছো। আরাব খুব ছোট্ট করে উত্তর দিল, হুম। তাহলে সায়রা মাকেও তোমার সাথে ভার্সিটিতে নিয়ে যাবে, আর আসার সময় সাথে করে নিয়ে আসবে। বাবার কথা শুনে আরাবের খাওয়া হাত থেমে গেল। সে স্থির দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করিয়েছো? বিয়ে করিয়েছি, কিন্তু সংসার করব এমন কথা দেয়নি। আমি এই বিয়ে মানি না, তাই স্বামীর কোনো দায়িত্ব পালন করতে পারবো না। আর ওকে অন্য কোনো রুমে দিয়ে দাও। আমি কারোর সাথে আমার ব্যক্তিগত রুম শেয়ার করতে পারবো না। ছেলের মুখে এমন কথা শুনে আহসান শাহরিয়ার রেগে গিয়ে বলেন, তুমি কি বলছো এসব? ওকে আলাদা রুমে দেবো মানে? ও তো বাইরের কেউ না, ও তোমার বিবাহিত স্ত্রী। তার সাথে রুম শেয়ার করতে পারবে না মানে? আর আপনি নির্বিঘ্নের স্বরে বলল, আম্মুকে আমার বউ বলে মানি না। আর বিয়ে, সে তো তুমি আমাকে বাধ্য করেছো করতে। বাবা ছেলের এই তিক্ত কথোপকথনের শুনে পাশে দাঁড়িয়ে থাকা সায়রা চোখ ঝাপসা হয়ে আসে। সে আপ্রাণ চেষ্টা করেছে যাতে চোখের পানি উপচে না পড়ে। নিজেকে সামলে নিয়ে সে শক্ত কণ্ঠে তাদের উদ্দেশ্যেও করে বলল, আপু তুমি শান্ত হও, রাগ করলে তোমার প্রেশার বেড়ে যাবে। এরপর আরবের দিকে তাকিয়ে বলল, আর আপনি চিন্তা করবেন না, আমি আজ থেকে আরিশার সাথে ওর রুমে থাকবো। এরপর বাবা ছেলের মধ্যে আর কোনো কথা হলো না। তারা চুপচাপ খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে চলে গেল। এখন খাওয়ার টেবিলে শুধু সায়রা আর শারমিন সাহেরিয়া বসে আছে। সায়রা মনে ভেতর যেন ঝড় বইছে, তাতে তার খাওয়ার সব ইচ্ছে মরে গেছে। সায়রাকে চুপচাপ বসে থাকতে দেখে শারমিন সাহেরিয়া বলেন খাওয়ার জন্য, কিন্তু সায়রা অফুরন্ত স্বরে বলল, আমার খেতে ইচ্ছে করছে না আম্মু। শারমিন সাহেরা এবার মৃদু ধমক দিয়ে খাবারগুলো নিজের প্লেটে তুলে নিলেন। তারপর সায়রাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। সায়রা এতক্ষণ খুব শক্ত থাকার চেষ্টা করেছিল, কিন্তু এই অকৃত্রিম আদর পেয়ে সে আর নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না। তার বাঁধ ভাঙা কান্না দেখে শারমিন সাহেরা অস্থির হয়ে উঠলেন। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আরবের কথায় কষ্ট পেয়েছিস? সায়রার কান্নায় ভেঙে পড়ে ধরা গলায় বলল, আমি যদি কোনোদিন চলে যাই, আমাকে মনে রাখবে তো আম্মু? তোমার আরও একটা মেয়ে ছিল, হয়তো অল্প কয়েকদিনেই ছিল, তবুও তো ছিল। আমার মনে রাখবে তো আম্মু? রুমে অস্বস্তি হয়ে পায়চারি করেছে শারমিন শাহেরিয়া। তখন সায়রার কথা কোনো জবাব না দিয়ে চুপচাপ খাইয়ে দিয়ে চলে এসেছিল তিনি। সায়রার কথাগুলো শোনার পর ওনার নিজের গলা দিয়েও আর খাবার নামেনি। মেয়েটার কথায় কতটা অসহায়ত্ব ফুটে উঠেছিল। আরবের বাবা কেন যে মেয়েটার জীবনে এভাবে নষ্ট করলেন? সায়রার চোখ দিয়ে তাকাতেই মায়া হয়। কত মিষ্টি আর মায়াবী একটা মেয়ে, একটু আদর পেলেই ওর গা গলে যায়। এই মেয়েটাকে একটু ভালোবাসা দিলে বিনিময়ে ও এক আকাশ সমান ভালোবাসা উড়ো করে দেবে। এমন সময় রূপে রুমে প্রবেশ করলেন
আহসান শাহরিয়া। ওনাকে দেখেই শারমিন শাহরিয়া প্রশ্ন করলেন, কেন, তোমার ওই তারা ছিল, তারা ছেলের সাথে মেয়েটার বিয়ে দিলে? মেয়েটাকে দেখলেই বুকে আগলে নেওয়ার ইচ্ছে হয়। তোমার ছেলে কোনোদিনও সায়রাকে নিজের বউ হিসেবে মানবে না, তবে কেন মেয়েটার জীবন এভাবে নষ্ট করলো তুমি? স্ত্রীর কথা শুনে আহসান শাহরিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি তো মেয়েটার জীবনটা সাজিয়ে দিতে চেয়েছিলাম। তুমি জানো, সায়রা ৮ বছর বয়সে ওর মা মারা যান। তারপর ওর মায়ের এক বান্ধবী ছিল ডিভোর্সি, নাম ছিল পারভিন। মা মারা যাওয়ার পর পারভিন সায়রা খুব খেয়াল রাখতো। সায়রার বাবা শাওয়ার বেশিরভাগ সময় বিজনেসের কাজ বাইরে থাকতো। তাই সায়রার কথা ভেবে এবং ওর এক ফুরফুরে জোরাজুরিতে শাওরার পারভিনকে বিয়ে করেন। তিনি থমকালেন, তারপর আবার বলতে শুরু করলেন। বিয়ের কয়েকদিন পর থেকেই পারভিনের আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। সে শাওরাকে বিয়ে করেছিল শুধু সম্পত্তির লোভে। এরপর থেকেই শুরু হয় মেয়েটার উপর অত্যাচার। শায়রকে দিয়ে বাসার সব কাজ করাতে পারবেন। 2 বছর পর পারভিনের একটা মেয়ে হয়। তখন থেকে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। শাওরের একটা ছেলেও ছিল, যে কিনা কয়েক বছর আগে বাবার সাথে রাগ করে বাসা থেকে পালিয়ে যায়। পারভিন সব কিছু করতো শাওরের আড়ালে। সামনে থাকা নিজের মেয়ের মতোই আদর দেখাতো, কিন্তু আড়ালে হলে শুধু হতো নির্যাতন। সায়রা পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পেত ওকে দিয়ে সব খাটুনি করিয়ে নিত। এভাবেই বড় হয়েছে মেয়েটা। আহসান সাহেব ধরা গলায় শেষ করলেন, হঠাৎ একদিন শাওরা আমাকে কল দিয়ে সায়রার জন্য একটা ভালো ছেলে খোঁজ দিতে বলেন। আমি কয়েকবার আরিশার সাথে সায়রাকে দেখেছিলাম, তখনই আমার ওকে পছন্দ হয়। ভেবেছিলাম আরিশাকে তো একদিন বিয়ে দিতে পারে, বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তাই সায়রাকে নিজের মেয়ে করে এই বাড়িতে এনে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু সেটাও মনে হয় পারলাম না। আমি ব্যর্থ হয়ে গেছি। সায়রার জীবনে এত কষ্টের অতীত শুনে কান্না করে দিল শারমিন শাহরিয়া। চোখের পানি মুছে তিনি স্বামীকে দৃঢ় কণ্ঠে বললেন, তোমার ছেলে সায়রাকে মেনে নিক আর না নিক তাতে আমার কিচ্ছু যায় আসে না। ও এই বাড়িতেই থাকবে আমার মেয়ে হয়ে। আরিশা যেমন আমার মেয়ে, সায়রাও আজ থেকে আমার তেমনই আর একটা মেয়ে। তোমার ছেলে যদি সায়রাকে বউ হিসেবে মেনে নেয় তবে ও যেন ভুলেও সায়রাকে কোনো কটু কথা বলে বা কষ্ট না দেয়। তুমি তোমার ছেলেকে পরিষ্কারভাবে এটা বলে দেবে। স্ত্রীর মুখে এমন কথা শুনে আহসান শাহরিয়ার মনে মনে বেশ খুশি হলেন। যাক, অন্তত সায়রা এ বাড়িতে একা হয়ে পড়ে নাই। ছেলে মেনে না নিলেও সায়রা এ বাড়িতে তাদের আদরের মেয়ে হয়ে থাকবে। ফারহান, আমি এই বিয়েটা করতে চাইনি, আব্বু আমাকে বাধ্য করেছে। আরাপ রুমে এসে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় ও বন্ধু ফারহানের ফোন আসে। ফোনের ওপাশ থেকে ফারহান কি বলল তা শোনা গেল না, তবে আরাপ আবার বলতে শুরু করলো, আব্বু আমাকে বলেছিলে আমি যদি এই বিয়ে না করি তবে আমাকে লেকচার হিসেবে জয়েন করতে পারবে না, তার পরিবর্তে ওনার বিজনেস জয়েন করতে হবে। তুই তো জানিস এই শিক্ষকতা আমার কতটা শখের পেশা, তাই এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছি। কিছুক্ষণ ওপাশে কথা শুনে আরাপ আবার বলল, তুই যাই বলিস, ও যদি ফিরে আসে, ও রাজি থাকলে আমি সায়রাকে ডিভোর্স দেব। আমি জানি এখানে সায়রার কোনো দোষ নেই, কিন্তু আমি বা কি করতে পারি? এতে তো আমারও কোনো হাত ছিল না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সায়রার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। সে আরাবের রুমে এসেছিল নিজের জামা কাপড়গুলো নিয়ে যেতে, কিন্তু এসে শুনতে পেল আরাবের প্রতিটি কথা। সায়রা দ্রুত নিজেকে সামলে নিল, হাতে উল্টে পিঠে চোখে পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দরজায় নক করলো সে। ভেতর থেকে আরাবকে জিজ্ঞেস করে সায়রা জানালো সে তার কাপড় নিতে এসেছে। আরাব দরজা খুলে দিল। সায়রা ভেতরে ঢুকে নিজের কাপড়গুলো নিয়ে লাকেজে ভরে বেরিয়ে আসছিল। ঠিক তখনই আরাব পেছন থেকে বলে উঠল, তুমি আমার এক কথায় রুম ছেড়ে দিচ্ছ? কাল রাতে তো বেশ তেজ দেখালে। আরাবের কথায় সায়রার পা থেমে গেল। সে পেছনে ফিরে সরাসরি আরাবের চোখের দিকে তাকালো, খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কাল রাতে যা বলেছি তা একদম সত্যি বলেছি। আপনি কাপুরুষের মতো কাজ করেছেন।
তাই আপনাকে কাপুরুষই বলেছি। আব্বু না হয় আমাকে ব্ল্যাকমেইল করেছিল, কিন্তু আপনার কি উচিত ছিল না আমাকে জানানো এই যে বিয়েতে আপনার আপত্তি আছে? আপনি জানলে কি এই বিয়ে কোনোদিন হতে দিতাম? আপনার জেদের কারণে আজ আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আপনার তো কিছুই হবে না। আঙ্কেল তো সবসময় মেয়েদের গালে লাগে, ছেলেদের গালে নয়। সায়রা একটু থেমে আবার বলল, চিন্তা করবেন না আঙ্কেল, লাইগা ভয়ের মেহেরজাবিন সায়রার কোনো মেরুদণ্ডহীন মানুষের সাথে সংসার করবে না। আপনি যখন সময় পাবেন ডিভোর্স পেপার রেডি করে রাখবেন। এই মেহেরজাবিন সায়রা যেখানে নিজের গুরুত্ব পায় না, সেখান থেকে দূরত্ব বজায় রেখে চলে। কথাগুলো বলেই সায়রা গুমোট ঘটনা থেমে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পথের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আরাপ। তার কানে তখনও বাজছে কাপুরুষ মেরুদণ্ডহীন। সে নিজের মনেই ভাবতে লাগলো, আসলে কি আমার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল? তখন তো মাথায় আসেনি যে সায়রাকে একবার জানায়। ভেবেছিলাম ও হয়তো আমার টাকা দেখে বিয়েতে রাজি হয়েছে, তাই বলেও কোনো লাভ হবে না। তখন তো মাথা শুধু নিজের স্বপ্ন বাঁচানোর চিন্তায় ছিল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প তুমিময় এক অদ্ভুত নেশা।